সরকার পরিবর্তন হয়েছে এবং নতুন সরকার এসে বিভিন্ন রকম তারা কাজ করছে, বিভিন্ন রকম আদেশ দিচ্ছে। সেই জায়গা থেকে যে ক্যাবিনেট বৈঠক হলো, সেখানে একাধিক সিদ্ধান্ত গ্রহণ হলো, কিন্তু ডিএ মামলা নিয়ে কোনো কথা তারা বলেননি। অপরদিকে সরকারি কর্মচারী যা তাদের উদ্দেশ্য করে বলা হচ্ছে, তারা যদি মিডিয়ায় বা অন্য কোনো জায়গায় কথা বলতে যায় তাহলে সরকারের অনুমতি নিতে হবে, সরকারের অনুমতি ছাড়া কোনো কথা বলা যাবে না। কিভাবে দেখছে? প্রথমত হচ্ছে যে একটা নতুন সরকার এসছে, তার তাকে কয়েকটা মাস কাজ করতে দিলে তার পারফরমেন্সটা দেখে বোঝা যায় যে সরকার ঠিক কি করতে চাইছে, কোন দিকে যেতে চাইছে। তবে এই যে নির্দেশনামাটা সরকার দিয়েছে যে সরকারি কর্মচারীরা কোথাও কিছু বলতে গেলে সরকারের বা লিখতে গেলে, মত প্রকাশ করতে গেলে সেখানে সরকারের অনুমতি লাগবে, এটা তো কোনো নতুন নির্দেশনামা নয়, এটা বরাবর ছিল। এখন যেটা হচ্ছে যে গণতন্ত্রে তো বিরোধী স্বরের একটা জায়গা থাকা দরকার, সেটা বরাবর সবাই মান্যতা দিয়ে এসছে। মানে এইরকম একটি নিয়মাবলী থাকলেও এর আগের ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বা তার আগেও যে বামফ্রন্ট সরকার, তারা কখনো এটা নিয়ে এমন কিছু জোরাজুরি করেননি যে সরকারি কর্মচারীরা কোনো মত প্রকাশ করতে পারবেন না, সরকারি কর্মচারীরা কোনো সরকারের সমালোচনা করতে পারবেন না, সরকারি কর্মচারীরা এখানে ওখানে লিখতে পারবেন না, এটা নিয়ে কখনো তারা জোরাজুরি করেননি। ফলে সেই স্বাধীনতাটা ভোগ করেছেন সরকারি কর্মচারীরা। ধরুন বামফ্রন্টের আমলেও তো আমরা দেখেছি সরকারের বিরুদ্ধে বহু কর্মচারী সংগঠন তারা সরব হয়েছে, সরকারের সমালোচনা করে। অনেক সরকারি কর্মচারী যারা লেখালেখি করেন তারা লিখেছেন, মত প্রকাশ করেছেন। এই বিগত সরকারের আমলেও আমরা দেখেছি যে এই ডিএ নিয়ে যেটা আপনি বলছিলেন, এই ডিএ নিয়েই তো সরকারি কর্মচারী সংগঠনগুলি আন্দোলন করেছেন, লেখালেখি করেছেন, সরকারকে কঠোর ভাষায় আক্রমণ করেছেন। তো এটা কখনো কোনো সরকার এই পরিসরটা, গণতান্ত্রিক পরিসরটা সরকারি কর্মচারীদের দিয়ে এসেছেন। এখন এই গণতান্ত্রিক পরিসরটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সেটা গণতন্ত্রের পক্ষে খুব সুলক্ষণ নয়। গণতন্ত্র তো বিরোধীদের মত প্রকাশের পরিসর থাকলেই তো গণতন্ত্রটা অটুট থাকবে। সেখানে আমি সরকারি চাকরি করি বলেই আমার কোনো বিরোধী মত আমি প্রকাশ করতে পারবো না বা আমি কোথাও লিখতে পারবো না। আর সরকারের কোনো কাজ যদি আমার মনে হয় সমালোচনার যোগ্য, সে আমি সমালোচনা করলেই আমার ওপর শাস্তির খাড়া নেমে আসবে, এইরকম যদি হয় বিষয়টা, তাহলে বলতে হবে যে গণতন্ত্র ক্ষুণ্ণ হচ্ছে, গণতান্ত্রিক অধিকার মানুষের হরণ করা হচ্ছে। জানি না এই সরকার এই বিষয়ে সচেতন কিনা, বা এই সরকার কি সত্যি সত্যি এই গণতান্ত্রিক অধিকারগুলি কেড়ে নিতে উদ্যত হয়েছে কিনা আমি জানি না, সেটা বোঝা যাবে তাদের পরবর্তী কার্যকলাপ দেখে। কিন্তু আশা করব যে গণতান্ত্রিক পরিসরটা এতদিন বামফ্রন্ট আমলেও বা তৃণমূল কংগ্রেসের আমলেও যে গণতান্ত্রিক পরিসরটা ছিল, যেখানে সবাই সরকারের সমালোচনা করতে পারতেন, সরকারের বিরুদ্ধে মুখ খুলতে পারতেন, আন্দোলন করতে পারতেন, সেই পরিসরটা যেন থাকে, এটুকুই আশা করব। অপরদিকে বিরোধী দলনেতার বরাদ্দ যে ঘর বিধানসভার ভেতরে, যেটা কোনো সরকার আজ পর্যন্ত বা কোনো স্পিকারের দ্বারা সেটা বন্ধ করা হয়নি, কিন্তু এই যে বর্তমান যিনি বিরোধী দলনেতা তৃণমূল সরকারে আছেন, তিনি এখন পর্যন্ত ঘর পাননি। অপরদিকে স্পিকারকে সেই দরখাস্ত লিখে জানানো হয়েছে, সেটা নিয়ে কি বলবেন? প্রথমত দেখুন, বলা হয় যে বিধানসভাটা হচ্ছে বিরোধীদের জায়গা। এমনকি এই বর্তমান নতুন মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন যে বিধানসভায় বিরোধীদের বলার আরো বেশি করে সুযোগ দেওয়া হবে। আপনাদের মনে আছে নিশ্চয়ই এর আগে বামফ্রন্ট সরকারের আমলে বিরোধী দলনেতার মর্যাদা পাওয়ার জন্য যত সংখ্যক বিধায়কের দরকার তত সংখ্যক বিধায়ক তৃণমূল কংগ্রেসের ছিল না। তৎসত্ত্বেও সেই সময় বামফ্রন্ট সরকার তৃণমূল কংগ্রেসকে বিরোধী দলনেতার মর্যাদা দিয়েছিলেন এবং তাদের জন্য বিধানসভায় ঘর বরাদ্দ করেছিলেন। এটা হচ্ছে গণতান্ত্রিক সৌজন্য এবং গণতান্ত্রিক বিধির প্রতি শিষ্টতা। তো আজকে তো 81 জন বিধায়ক আছে তৃণমূল কংগ্রেসের, স্বাভাবিক নিয়মেই তারা বিধানসভায় বিরোধী দলনেতার মর্যাদা এবং ঘরটা পেতে পারেন। তো সেটা নিয়ে কেন এই টালবাহানা করা হচ্ছে আমি তো বুঝতে পারছি না। এই টালবাহানাটা দৃষ্টিকটু, এটা গণতান্ত্রিক শিষ্টাচারের পরিপন্থী। ফলে কেন বারবার এই টালবাহানা হবে? যদি বিধানসভায় বিরোধী দলনেতার মর্যাদা দেওয়া হয়
তৃণমূল কংগ্রেসের শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিধানসভায় বিরোধী দলনেতার কক্ষ বরাদ্দ করা হয়, তাতে তো এমন কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যায় না। তো এই সৌজন্যবোধটুকু এবং কেন বারবার স্পিকারের কাছে দরখাস্ত, কিন্তু স্পিকারেরই উচিত যে সৌজন্য দেখিয়ে তাদের জন্য ঘরটি বরাদ্দ করে দেওয়া এবং বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতার মর্যাদা দেওয়া। এবং শোভনদেব চট্টোপাধ্যায় বর্ষিয়ান বিধায়কদের একজন এখন। ফলে আমার মনে হয় যে এই ধরনের আচরণগুলি না করলেই ভালো, এবং বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিরোধী দলনেতাকে তার কক্ষ বরাদ্দ করা এবং তাকে সেই মর্যাদা দেওয়া, এটা যদি দেওয়া হয় তাহলে বিধানসভার গরিমাটাও বৃদ্ধি পায়। হ্যাঁ, এবং সরকারের সেই সৌজন্য, সরকার পক্ষের বিশেষত স্পিকারের সেই সৌজন্যটুকু দেখানো উচিত। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন হকার উচ্ছেদের বিরোধিতা করেন এবং তিনি এমনও বলেন যে গরিব মানুষের পেটে লাথি মারা হচ্ছে, কিন্তু এই সরকার পরিবর্তনের পর আমরা দেখতে পাচ্ছি যে এই হকার উচ্ছেদ করা হচ্ছে, তারপর বিভিন্ন জায়গায় বুলডোজার চলছে। কিভাবে দেখছে? হকার আজকে বোধহয়, এখন আমি ডিটেলস খবরটা জানি না, হাইকোর্ট বোধহয় একটা স্থগিতাদেশ দিয়েছে হাওড়া স্টেশন হকার উচ্ছেদ নিয়ে। বিস্তারিতটা আমি এখনো জানি না। প্রথমত হচ্ছে যে হকারি যারা করেন, এটা তো গরিব মানুষ, রুটি তো গরিব মানুষ, তাদের এটা একটা রুজির সমস্যা। আর এই যে হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশনে যারা এই যে ছোট 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 হকারি করেন, দেখবেন যে গরিব মানুষ যারা একটু সামান্য পয়সায় কিছু খেতে চান, তারা ওই হকারদের ওখানে ওই দোকানগুলোতে, ছোট ছোট ঝুপড়ির দোকানগুলোতে গিয়ে তারা কম পয়সা খাওয়া দাওয়া করেন, তাদের কাছ থেকে জিনিসপত্র কেনাকাটা করে। একটা অর্থনীতি সচল থাকে। এই অর্থনীতিটা হচ্ছে যে অর্থনীতিটাকে কেন্দ্র করে গরিব মানুষদের জীবনযাত্রা নিয়ন্ত্রিত হয়। হ্যাঁ, এখন এই হকার উচ্ছেদ মানে ওই মানুষগুলোর রুজিতে কিন্তু টান পড়লো। আমি হকার, হ্যাঁ, আমার ওই জায়গাটা, ওই চত্বরটা হয়তো পরিষ্কার করার প্রয়োজন থাকতে পারে, বিকল্প ব্যবস্থা থাকবে তো ওই গরিব মানুষগুলো কোথায় যাবে? তাদের যদি একটা বিকল্প ব্যবস্থা করে তারপর তাদের সরিয়ে দেওয়া হতো, সেটা বোধহয় শোভনীয় হতো। তা না করে আমি যদি কোনো বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করলাম না করে গরিব মানুষদের উচ্ছেদ করলাম, তাদের পেটে লাথি মারলাম, তাদের রুজিতে হাত বসালাম, সেটা তো উন্নয়ন নয়। উন্নয়ন তো শুধু ফ্লাইওভার, স্টেডিয়াম করা আর এই কিছু শপিং মল করা, এটা তো উন্নয়ন নয়। উন্নয়নের মূল ভাবনাটা হচ্ছে যে একটা শহরের একদম যে প্রান্তিক মানুষ, তারও বেঁচে থাকার অধিকারটিকে যাতে বিনষ্ট না হয়, তারও বেঁচে থাকার অধিকারটি যাতে থাকে, সেই অধিকারটি নিশ্চিত করাও কিন্তু উন্নয়নের একটা লক্ষ্য। উন্নয়নটা শুধু মানে ওপরতলার কিছু কসমেটিক উন্নয়ন নয়। হ্যাঁ, এটা গরিব মানুষের রুজিটাকেও সুরক্ষিত করাটাও উন্নয়ন। আমি বিদেশের বহু শহরে দেখবেন, লন্ডনেই ধরুন না, লন্ডনে অক্সফোর্ড স্ট্রিট যেটা হচ্ছে, সেইখানে কিন্তু হকাররা তার জিনিসপত্র বিক্রি করে, রাস্তার ধারে সুন্দর সুন্দর ওই হ্যাঙ্গারের মতো এতে টাঙিয়ে তারা জিনিসপত্র বিক্রি করে। হকার পৃথিবীর সমস্ত দেশে আসছে, মানে এমন নয় যে কলকাতাতেই, শুধু দিল্লিতেই তো হকার আছে, এমন নয় যে শুধু কলকাতাতেই হকার আছে, সব জায়গায় তো হকার আছে। আপনি হঠাৎ রাতারাতি মনে করলেন যে আচ্ছা শিয়ালদা এবং হাওড়া স্টেশন থেকে হকার তুলতে খুব সুন্দর দেখতে লাগবে জায়গাটা, সেটা মনে করলে তো হবে না। ওই মানুষগুলোর কথা তো ভাবতে হবে। কোথাও গিয়ে কি, মানে যেমনটা অভিযোগ আসে বারবার বিজেপির বিরুদ্ধে, যে কোথাও গিয়ে কি পুঁজিপতিদের তারা সাহায্য করে, পুঁজিপতিদের তারা সঙ্গে, সেই রকম কি এই স্টেশনগুলোতে যেভাবে আমরা বড় বড় দোকান দেখতে পাচ্ছি, ইন্ডিয়ান রেলওয়ে তরফ থেকে বিভিন্ন টেন্ডার নিয়ে যারা বড় দোকান করেছে তাদেরকে সাহায্য পাইয়ে দেওয়ার জন্য এমন কাজ? দেখুন, আপনাকে সরকার চালাতে গেলে বৃহৎ পুঁজির সাহায্য নিতেই হয়, কিন্তু যদি সরকার শুধু বৃহৎ পুঁজির মুখের দিকেই তাকিয়ে চলে এবং বৃহৎ পুঁজির স্বার্থেই পরিচালিত হয়, তাহলে সেই সরকার জনমুখী হয় না। কেমন? আপনি যদি আজকে হাওড়া স্টেশনে ছোট হকারদের তুলে দিয়ে সেইটা বড় বড় ওই যারা ব্র্যান্ডেড কোম্পানি তাদের হাতে তুলে দেন, তাহলে আপনি কিন্তু জনমুখী সরকার খোলেন না, আপনি কিন্তু পুঁজিবাদীদের স্বার্থে পরিচালিত সরকার খোলেন। এখন একটা সরকার নতুন এসছে পশ্চিমবঙ্গে, এখনো 1 মাস তারা সময় পার করেনি, এখনই বলা যাবে না তারা কিভাবে তাদের সরকারটা পরিচালনা করবেন। ফলে তাদের মনে রাখতে হবে যে সরকার পরিচালনার ক্ষেত্রে নিশ্চয়ই বৃহৎ পুঁজির দরকার আছে। তো বলছি তো, এই রাজ্যে
পুঁজিকে আহ্বান জানাতে হবে, কিন্তু পুঁজিকে আহ্বান জানাতে গিয়ে আমি যদি গরিব মানুষ, ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী তাদের পেটে লাথি মারি, তাহলে সেটা মানে জনকল্যাণমুখী, কল্যাণকামী সরকার হলো না। সেই দিকে পরিচালনা করতে হবে, সরকারকে সেই লক্ষ্যে পরিচালনা করতে হবে। সেটা এরা করবেন কিনা ভবিষ্যৎ বলবে। আর আরেকটা বিষয় যে যেই দিন থেকে সরকার পরিবর্তন হয়েছে তারপর থেকে বেআইনি যে সমস্ত নির্মাণ আছে তার বিরুদ্ধে তারা সোচ্চার হচ্ছেন এবং সেই বেআইনি নির্মাণ তারা ভেঙে ফেলার বা পুরনো সরকারের অধীনে আনার চেষ্টা হচ্ছে। সেই রকমই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তার বাড়িতেও পুরসভার নোটিশ গিয়েছে। কিভাবে দেখছি? দেখুন, বেআইনি নির্মাণ ভাঙবে সরকার, তো ভালো কথা। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন বাড়ি কটা বাড়ি বেআইনি সেটা আমি বলতে পারবো না, সেটা পুরসভা বলতে পারবেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন। এখন তৃণমূল কংগ্রেস অবশ্য বলছে যে যা যা তালিকা দেওয়া হয়েছে তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই তালিকাটা ফেক বলা হয়েছে। একটা তো ধরাও পড়েছে, যেখানে অভিষেক আর সায়নী নামের দুজনের কথা বলা হচ্ছিল, দেখা যাচ্ছে সে তার সঙ্গেই অভিষেক ব্যানার্জির মিল নেই। তারা পুরসভা যদি বেআইনি নির্মাণ থাকে, পুরসভা তা আইনগত মোতাবেক ব্যবস্থা নেবে। যদি সেগুলো কোনো রাজনৈতিক স্বার্থে পরিচালিত হয়, তৃণমূল কংগ্রেস যেটা বলছে, তাহলে তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে মামলা করবে, সেটা তাদের ব্যাপার। আমার বক্তব্য হচ্ছে যে বেআইনি নির্মাণ ভাঙুক, তিলজলাতেও বেআইনি নির্মাণ হলে ভাঙুক, বড় বাজারের নন্দরাম মার্কেটেও বেআইনি নির্মাণ হলে ভাঙুক। আমি তিলজলায় বেআইনি নির্মাণ ভাঙবো, বড় বাজারে নন্দরাম মার্কেটে অনেক বেআইনি নির্মাণ আছে, সেগুলো ভাঙবো না, এটা যেন না হয়। আইনটা তিলজলার ক্ষেত্রেও যেমন হবে, নন্দরাম মার্কেটের ক্ষেত্রে তেমন হওয়া উচিত।